বলছি যে আমাদের নিরাপত্তা দরকার। আমরা বলছি আপনার কথা নেই না, আজকে আপনার যাওয়ার কারণে এগুলো সব হয়েছে। আপনি তার সাথে যুক্ত ছিলেন। ফাজিল পুলিশ অফিসার। আই বেটা ওটা এখানে আসো তো এখানে আর ওটা এখানে সারা জীবন এখান থেকে ফাজলামি করো এটা কি ফাজলামি মিনিস্টার আই বেটা ওটা এখানে আসো তো এখানে। আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব, এই যত মৌলবাদ গোষ্ঠী আছে তা ওই পর্যন্ত বাংলাদেশের মানুষকে এটা সহ্য করতে হবে। কারণ আমরা জানতাম কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রের মধ্যেই গায়েব হয়ে যেতে হবে, যার জন্য কেউ কথা বলতো না। এবং ওই সরকার কিন্তু একটা কথা বলতো, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদেরকে গদি থেকে সরায়। হ্যাঁ, কারোই ক্ষমতা নাই তাদেরকে গদি থেকে সরায়, বলতো না। আপনারা শুনছেন না, না শুনলে আমি শুনাই দিতেছি। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। এখন দেখেন, ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘামন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। তো এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। এখন দেখেন, ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘামন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? মনে হয় না ওনারা বিরোধী দলকে খুবই দুর্বল মনে করিতেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে নানা রকম জানা অজানা অনেক তথ্য। তাই একটা লাইক দিয়ে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক। এই সরকার তো ক্ষমতায় আসার আগেই বলছিল আমাদের একটা বিরাট প্ল্যান আছে। ওই প্ল্যানের মধ্যে কিন্তু ছোট ছোট প্ল্যানগুলো আগেই প্রকাশ করা হয়েছিল। ওই ফ্যামিলি কার্ড, ক্ষমতায় আইসা ওনারা ওই ফ্যামিলি কার্ড দিতেছে। এই যে ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া, প্রবাসী কার্ড দেওয়া, এরকম অনেক রকম কার্ড দিবে শুনতেছি। মুরব্বী কার্ডও দিবে নাকি? হ্যাঁ, মুরব্বী কার্ড দিলে আমি একটা পাবো, কিন্তু গুজবও হইতে পারে, আবার দিতেও পারে, কারণ সরকারের মন বড় তো। কিন্তু সরকার কেন এটা দিতেছে? কারণ কি? সরকারের কিন্তু টার্গেট আছে 4 থেকে 5 কোটি মানুষকে এরকম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন রকম ভাতা দিবে, সাহায্য করবে, ওনাদের পাশে থাকবে। 2,500 টাকা করে তো মাসে মাসে দিবেই, আবার কৃষকদেরকে 10,000 টাকা করে লোনও দিবে। কেন দিবে? কারণ কি? সরকারের একটা প্ল্যান আছে। হ্যাঁ, সরকারের একটা বিরাট প্ল্যান আছে। এই যে এখন যাদেরকে দিচ্ছে, এরকম দিতে দিতে একটা টাইমে তো 5 বছরের আগেই ধরেন 4 কোটি 5 কোটি মানুষকে দিয়া ফেলাইলো। আর ফ্যামিলি কার্ডটা কারা নিচ্ছে? ফ্যামিলির যে বড়, তার মানে সে ভোটার। এই ভোটারদেরকে এই কার্ডটা দেওয়া হচ্ছে, গোলাপানদেরকে না। এরা যখন নেক্সট ইলেকশন আসবে, নির্বাচনের সময় কাকে ভোট দিবে? যারা কার্ড নিছে, যারা এই যে মাসে মাসে 2,500 টাকা নিছে, 10,000 টাকা করে ব্যাংকের থেকে লোন নিছে, তারা কাকে ভোট দিবে বলেন তো? এই সরকারকেই ভোট দিবে। এই সরকার কিন্তু এখন থেকেই আগামী নির্বাচনের প্রচারণা চালায়া যাচ্ছে। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যত রকম কার্ড, এগুলো তো একরকম ভাই ভোট কিনে নেওয়ার মতো। কারণ কি? মানুষ কি এত বড় বেইমান হবে? সারা বছর আমি আপনার থেকে নিলাম, 5 বছর নিলাম, এখন আবার আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনার আমি ভোট দেবো না। আপনার ভোট না দিলে তো মাসে মাসে এই টাকাটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো সরকার এসে তো বন্ধ করে দিবে। যুক্তি আছে না ভাই? যার জন্য দেখেন এখনই ওনারা মাঠ পর্যায়ে কাজ করতেছে আগামী 5 বছর পরের নির্বাচনের। আর এই টাকা কই থেকে নিতেছে? আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকেই দিতেছে। এমন না যে সরকার বিদেশে নিয়ে যাচ্ছে, বেগম পাড়ায় বাড়ি বানাইতেছে, বা কেউ 5 লাখ টাকার জুতা কিনতেছে, এমন না। সরকার আমাদেরকেই দিচ্ছে, আমাদের টাকা মাঝখান দিয়ে ওনারা ওনাদের ভোটার বাড়াইতেছে, ভোটারকে হাতে নিয়ে নিতেছে। একরকম ভাই সরকারি টাকা দিয়া নিজের ভোটারকে আমি নিজের হাতে নিয়ে নিলাম। এটাই তো সত্য নাকি? এটা মিথ্যা বলতে পারবেন? আমার তো মনে হয় কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না। আমার এই হিসাবটা আপনারা কইরা দেখেন, 5 বছরের পরের হিসাবই ওনারা যাচ্ছে, এবং ফিউচারে এইভাবেই যাইতে থাকবে। ওনারা বারবার ক্ষমতায় আসতে থাকবে। স্বপ্ন দেখতে অসুবিধা কি? স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগবে। আর এই টাকার জন্য আমাদের কাছ থেকে ট্যাক্স নিতেছে। আপনারা দিয়ে দেন, সরকারই তো দিবেন, অন্য কাউকে তো দিচ্ছেন না। আর ওনারা তো এই টাকা বিদেশে নিচ্ছে না, আমাদের কি দিচ্ছে? আমাদের গরিব ভাই বোনদেরকে দিচ্ছে। আমরা দোয়া পাবো, হ্যাঁ দোয়া পাবো। কিন্তু মানুষ কি মনে করছিল? মানুষ মনে করছিল সরকার আইসা সব কিছুর দাম কমাবে। এই যে বিদ্যুতের বিল বাড়াইলেন, তেলের দাম বাড়াইলেন, এতে কি হইলো? এই তেলের দাম বাড়ার কারণে এই যে গ্রামগঞ্জ থেকে ট্রাকে ভইরা যে মালপত্র আসবে, আমাদের খাবার আসবে, শাকসবজি আসবে, এগুলোর তো দাম বাড়বে, কারণ তেলের দাম বাড়ছে। এই যে বিদ্যুতের দাম বাড়াইছে, ওই কৃষককেও তো ভাই ওই বিদ্যুৎ বিল দিতে হবে, কারণ তাকে তো মোটর চালাইতে হয় ওই পানি তোলার জন্য। চারিদিকেই এফেক্ট করবে, রান্নাঘরেও এফেক্ট করবে, এটা তো আপনারা বুঝতেছেন। মাইনা নিতে হবে, কিন্তু সরকার যদি আইসা সব কিছু দাম কমাইতে চাইতো, অন্তত বিদ্যুৎ বিল আর এই তেলের দামটা বাড়াইতো না। এই দুইটা বাড়লেই সব জায়গায় এফেক্ট করে। সরকার এটা নতুন করে নিশ্চয়ই চিন্তা করবে। বাজেট পাস করার পরেই আমরা বুঝতে পারবো সরকার কতটুকু আমাদের কথা রাখলো, আর সরকার কতটুকু আমাদের উপরে চাপায়া দিল। চাপায়া দিতে চাইছিল, আবার অনেক কিছু আমাদের উপরে চাপায়া দিছিল। আমরা মাইনা নিছিলাম, মুখ বন্ধ রাখছিলাম ভয়ে, কারণ উনি ত্রাসের রাজ্য সৃষ্টি করছিল। সবাই জানতো মানুষ গুম হয়, মানুষকে ওই নদীতে পাওয়া যায়, 7 মার্ডার, ওইটা সেইটা সবাই জানতো, কেউ মুখ খুলতো না। আমরা জানতাম কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রের মধ্যেই গায়েব হয়ে যেতে হবে, যার জন্য কেউ কথা বলতো না। এবং ওই সরকার কিন্তু একটা কথা বলতো, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদেরকে গদি থেকে সরায়। হ্যাঁ, কারোই ক্ষমতা নাই তাদেরকে গদি থেকে সরায়, বলতো না। আপনারা শুনছেন না, না শুনলে আমি শুনাই দিতেছি। এমন
কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এখন দেখেন ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘা মন্ত্রী ওই একই কথা বলে তাহলে কেমন শোনায়? বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। তো এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এখন দেখেন ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘা মন্ত্রী ওই একই কথা বলে তাহলে কেমন শোনায়? মনে হয় না ওনারা বিরোধী দলকে খুবই দুর্বল মনে করিতেছে, গনায় ধরিতেছে না? অনেকে তো আইসা এখন যা ইচ্ছা তাই বলে এই সোশ্যাল মিডিয়াতে, টক শোতে। অনেকেরই অ্যালার্জি হয়ে গেছে, দাড়ি টুপি এবং ঘৃণা ছড়ায় যাচ্ছে। ওই যে সরকারের প্রধান একটা কথা বইলা মার্কেটে ছাইরা দিছিল, ওই কথারই রেশ চলতেছে এখনো। গুপ্ত গুপ্ত, ওই যে গুপ্ত, এই তুমি গুপ্ত নাকি, বসে পড়ো বসে পড়ো, ওই গুপ্ত এখনো চলতেছে। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, ফজলুর রহমান সাহেব আছে না, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, উনি নিজেই বলতেছে আমি তো চারিদিকেই গুপ্ত দেখি, আমার বোর দিকে তাকাইলে মনে হয় সেও কি গুপ্ত কিনা। কথা কিন্তু খারাপ কিছু বলে নাই, কোথায় যে কে বসে রয়েছে কেউ জানে না, চারিদিকেই ভাই গুপ্ত আছে। এত দুর্বল ভাবার কোনো কারণ নাই। কেন বলতেছি এই কথাটা? দেখেন মিলিটারির মধ্যে সৈনিকদেরকে কিভাবে তৈরি করা হয়, ওনাদেরকে একটা জিনিসই শেখানো হয়, দেশপ্রেম, দেশের জন্য মরতে হবে। ওনারা যেদিন এই পোশাকটা পরে না, আর্মির পোশাকটা পরে, সেদিনই ওনারা ওই ওয়াদাটা করেই পরে যে আমরা দেশের জন্য মরতে রাজি। এই জ্ঞানটাই তাদেরকে দেওয়া হয়, মোটিভেশন করে এই জ্ঞানটাই বারবার তাদের মাথার মধ্যে ঢুকায় দেয় এবং তারা ওইভাবে প্রস্তুত হয়। কেন এই কথাটা বললাম? এই যে জামাতে ইসলাম, এটাকে কিন্তু আপনি ওই ভাইবেন না ভাই, ওই যে কোনো নদীর মধ্যে আছে না সব রকম মাছ থাকে, বোয়াল মাছ, পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, রাক্ষস মাছ, গু খাওয়া মাছ, অনেক রকম মাছ থাকে। কিন্তু জামাতে ইসলামের এই পুকুরটার মধ্যে আপনারা ওই আজে বাজে কোনো গু খাওয়া মাছ পাবেন না, একেবারে বাছাই করা, সব বাছাই করা। এবং এই যে মামুনুল হক সাহেব, ওনার যে হেফাজতে ইসলাম, একেবারেই বাছাই করা, এক নীতিতেই চলে, অন্য কোনো নীতি পাবেন না। এদের মধ্যে ঢুকায় দেওয়া হয়, মগজের মধ্যে ঢুকায় দেওয়া হয় দেশপ্রেম। এই যে শিবির দেখেন, এই যে এনসিপি দেখেন, এদের মগজের মধ্যে কি জানেন? এই দেশপ্রেম। এরা দেশের জন্য মরতে রাজি। ওরা একটা জিনিসই জানে, মরলে শহীদ বাঁচলে গাজী। ওই একটা ব্যাপারই মোটিভেশন করে এমন ভাবে মগজের মধ্যে ঢুকায় দেওয়া হয়, ওরা একাই কিন্তু 1000-এর সমান হয়ে দাঁড়ায়। এটা তো আপনারা এই 5ই আগস্টের প্রমাণ পাইছেন। দেখেন 5ই আগস্টে যে যত কথাই বলেন, শেখ হাসিনা যাবার 3-4 দিন আগে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করে গেছিল এবং ওইখানেও যায় কিন্তু বারবার একই কথা বলতো, ওনাদেরকে একটা ট্যাগ দেওয়া হইতো জঙ্গি বইলা, এবং এই শিবির, জামাত, এদেরকে সবাইকে এবং ডক্টর ইউনূস সহকারে সবাইকে ওই ট্যাগটা দিত। ওই ট্যাগটা অনেকে এখনো এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। ওনারা চুপ, কোনো কথা বলতেছে না। কেন কথা বলতেছে না জানেন? ওনারা যেটা করার সেটা করবে, কেউ রুখতে পারবেন না। সরকার যদি মনে করে বিরোধী দলকে দূরে ঠেলে দেবো, আমি খসরু সাহেব যেভাবে কথা বলে, ওইটা যদি সরকার নিজে মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিজে মনে করে দূর এরা কারা, এদেরকে কোনো দাম দিলাম না, কি আসে যায়, তাহলে অনেক বড় ভুল করে ফেলবে, অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ সরকার তো নিজেও জানে না কোথায় কে গুপ্ত অবস্থায় আছে। ওনাদের সংগঠন ভাই ওই যে এলোমেলো কোনো সংগঠন না, ওনাদের সংগঠনের কে কোথায় কিভাবে আছে, কি করতেছে না করতেছে, সব ওনাদের নখদর্পণে। হয়তো 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু টোটাল সংগঠনটা একই জায়গায় আছে, একই প্ল্যাটফর্মে আছে। দুর্বল ভাবার কোনো কারণ নাই। শেখ হাসিনা দুর্বল ভাবছিল, কিন্তু দুর্বল ভাইবাই কিন্তু তার পতন হয়েছিল। কেউ কাউকে দুর্বল ভাইবেন না। এই বিরোধী দল এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে বলেই সরকার সঠিক পথে যাচ্ছে। সমালোচনা করতেছে, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে মুখ খুলতে হবে, কথা বলতে হবে। গোলাম পরোয়ার সাহেব দেখলাম প্রতিবাদ করতেছে। এই প্রতিবাদে কিছু যা আসে না, সরকার থামবে না, কারণ সরকারের টাকার দরকার। আর এই ধরনের সমালোচনা যদি বিরোধী দল না করে, আবার বিরোধী দলকে বলবে দেখো ওরা কোথায় তলে তলে হাত মিলায় ফেলাইছে, গৃহপালিত বিরোধী দল, এরকম কথা তো তাকে শুনতে হবে, যার জন্য কিছু কথা বলতে হয়। কিন্তু আসল কথা কোন জায়গায় জানেন? আসল কথা ওই একই জায়গায়, জুলাই সনদপত্র, গণভোট, হ্যাঁ ওই একই জায়গায় আছে। ওই সংস্কার হইতেই হবে। ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, সরকারকে ঢুকাই দিছে ডক্টর ইউনূস। হ্যাঁ ওই যে দেখেন না জাতিসংঘের মধ্যে যে চিঠি পাঠাইছিল শেখ হাসিনার আন্তর্জাতিক মানের উকিল যে জাতিসংঘের মধ্যে চিঠি দিছিল, আমার মক্কেল 1400 মানুষকে কিল করে নাই, আমার মক্কেলকে ষড়যন্ত্র করে দেশ থেকে তাড়ানো হয়েছে। আর এই 1400 মানুষের কথাটা টোটালটাই ভুল। এখানে দেখা গেছে 836 জন মারা গেছে, 1400টা ভুল, এটা বইলা চিঠি দিছিল। জাতিসংঘে কি করলো? ওই চিঠি ফু দিয়া উড়ায় ফেলাইলো যে তোমার এগুলো মানি না, কারণ আমরা নিজেরা তদন্ত করছি। বুঝছেন ব্যাপারটা? ওইখানে কে আছে? ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান ওইখানে বসানিত হয়েছে যেন কোনো রকম কেউ ডাইন বাম না করতে পারে। ডক্টর ইউনূস স্যার তো এই বিচারটা করবেই, যে কোনো অ্যাঙ্গেলেই করবে, এবং আমাদের বর্তমান সরকারও এই বিচারের পথে যাইতে হবে। ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো কারণ নাই, ইউটার্ন নিতে পারবে না। এটা ওয়ান ওয়ে রোড, এই ওয়ান ওয়ে রোডের সামনেই কিন্তু নতুন বাংলাদেশ। সরকারকে সেটা মাইনা নিতে হবে, এই ছাড়া কোনো উপায় নাই। আপনারা দুর্বল যদি ভাবেন বিরোধী দলকে বড্ড বেশি ভুল করে ফেলাবেন। বিরোধী দল দুর্বল না,
চালাক শেয়ানা, তারা জানে মাত্র সরকার আসছে, এই 3 মাস 4 মাস 6 মাস পর্যায়ে যদি আমরা আন্দোলন করি মানুষ আমাদেরকে লোভী মনে করবে। এই বিরোধী দল কি চাইবে জানেন? এই সোশ্যাল মিডিয়ার মানুষগুলো কথা বলুক। এই বিরোধী দল কি চাইবে জানেন? জনগণের মধ্যে ক্ষোভ জন্ম নেই। এই বিরোধী দল কি চাইবে জানে? জনগণ মুখ খোলার পর আমরা মুখ খুলবো, জনগণকে সামনে দিয়ে রাখবে। 15-16 বছর শেখ হাসিনার আমলে যেভাবে গুপ্ত থেকে রাজনীতি করছে, আর এখন তো ওপেন, আবার গুপ্তও আছে, কে যে কোথায় আছে কেউ তো জানেন না। তাই কাউকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। নাসিরউদ্দিন পাটোয়ারির একটা অনুষ্ঠানে হামলা করেছে। হামলা কারা করেছে সেটা আমি বলবো না, আপনারা ধরে নেন কারা হামলা করতে পারে। সেখানে এমন একটা ঘটনা ঘটেছে, সরাসরি পুলিশের সামনে পুলিশকেই থ্রেট দিচ্ছে এনসিপি একজন নেত্রী। তারপর যখন এই ঘটনা ঘটে গেল, ইতিমধ্যে ওখানকার ওসি এসে আর একজন পুলিশকে মনে করেন যে কথার মাধ্যমে রাম ধোলাই দিয়ে দিল। দর্শক, সেটা আপনারা দেখেছেন। এবার আসুন নিজুম মজুমদার, নাস্তিক নিজুম মজুমদার হয়তো আপনারা বলতেই পারেন, কেননা এই নাস্তিক নিজুম মজুমদার তার পাছায় যে কয়টা পশম আসে, সেই পশমগুলো মনে করেন যে পুড়ে ছাই হয়ে গিয়েছে শুধুমাত্র টুপিওয়ালাদের বিরুদ্ধে লেগে। অর্থাৎ টুপিওয়ালা দেখলেই আসলে তার প্রচন্ড পরিমাণে চুলকানি হয়, প্রচন্ড পরিমাণে খাউজানি হয়। এই চুলকানি খাউজানির কারণে তার পাছায় মনে করেন চুলকাইতে চুলকাইতে পশমগুলো অটোমেটিক উঠে গেছে এই নাস্তিক নিজুম মজুমদার। এই নিজুম মজুমদারের একটা বক্তব্য দেখলাম সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যেখানে এই কুলাঙ্গার বলতেছে যে আওয়ামী লীগ যদি কোনোদিন আবার বাংলাদেশে আসে, তাইলে জামাত ইসলাম যারা আছে বা টুপিওয়ালা যারা আছে, দাড়িওয়ালা যারা আছে, তাদেরকে একদম নির্মূল করে দিবে। একটা কথাই আছে যে ভাই, যে পাগলের সুখ মনে মনে। পাগলের সুখ কোথায়? মনে মনে। আচ্ছা, আপনি বলেন তো, ইসলামিক পথে যারা চলে তাদের কি কেউ আজ পর্যন্ত নির্মূল করতে পারছে ভাই? হ্যাঁ, কত আবু জেহেল আইছে ভাই, কত নমরুদ আইছে, কত কারুন আইছে, কত মনে করেন যে আপনার কি বলে ফেরাউন আইছে, কত গেছে ভাই, কত গেছে। এগুলো সব ইতিহাস জানেন আপনারা, বিগত দিনে চলে গেছে। ইসলামকে কেউ দমাইতে পারে নাই, ইসলামকে কেউ ধামাচাপা দিতে পারে নাই, ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে নাই। নব্য কিছু আবু জেহেল আছে, নব্য কিছু ফেরাউন আছে, নব্য কিছু নমরুদ আছে, যারা এই আবু জেহেলের পিতাত্তা, যারা আজকে টুপি দেখলে, দাড়ি দেখলে, জুব্বা দেখলে, ইসলামের কথা শুনলে তাদের পুটকির মধ্যে মনে করেন যে জ্বালা পড়া শুরু হয়। তার মধ্যে একজন রয়েছে হলো নিজুম মজুমদার, একটা নাস্তিক, আপাতত নাস্তিক। এটা আপনারা বিগত দিনে দেখেছেন, বুঝতে পেরেছেন যে কত বড় নাস্তিক। এই নাস্তিক বলতেছে যে আওয়ামী লীগ দেশে ফিরলে কি করবে? হ্যাঁ, নির্মূল করবে জামাতকে। অতই সোজা ভাই। আমি জামাত ইসলামের কথা বলতেছি না ভাই, দাড়িওয়ালা টুপিওয়ালারা যারা আছে ওরা ওদেরকেই জঙ্গি বলে, ওরা ওদেরকেই জামাত বলে, ওরা ওদেরকেই শিবির বলে, ওরা ওদেরকেই মাস্তান বলে, হ্যাঁ, টেরোরিস্ট বলে। তো আমি এই জন্যই বলতেছি, আমি যে শুধু জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলতেছি তা না, ইসলামকে দমাতে চায় ওরা, কিন্তু পারবে না। এবার আসুন দর্শক শ্রোতা, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু ভিডিও শুরুতে আপনারা দেখেছেন মালেক আফসারী সাহেবের ছোট্ট একটা বক্তব্য। সেখানে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বলেছিল যে এমন কোনো অপশক্তি নেই যে এই আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারে, আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে, এমন কথা বলছিল ভাই। হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? আওয়ামী লীগ কি এই দেশে টিকে থাকতে পেরেছে? পারে নাই ভাই, পারে নাই। আমার যুবক ভাইরা, আমার যুবক বোনেরা, যুবতী বোনেরা, তাদের হুঙ্কারই কিন্তু পালাইতে বাধ্য হয়েছে এই আওয়ামী লীগ সরকার। তার মানে সে কথা বলেছিল যে আওয়ামী লীগকে কেউ নিরবিচ্ছিন্ন করতে পারবে না, মুছে দিতে পারবে না। মুছে গেছে অলরেডি, নিরবিচ্ছিন্ন করে দিছে। এই তৌহিদি জনতা করছে ভাই। দ্বিতীয়ত, এখন আবার আমাদের বাংলাদেশের বর্তমান দল, সরকারীয় দল বিএনপি সরকারের দলের একজন মন্ত্রী, তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল। আমির খসরু সাহেব হয়তো উনি বক্তব্য দিচ্ছে যে বিএনপিকে কেউ নির্মূল করতে পারবে না। এই অহংকারী বক্তব্য, আসলে একটা কথাই আছে যে অহংকার পতনের মূল। এমন কিছু আপনারা কইরেন না যেই করার কারণে আপনাদেরকেও যেন হাসিনার মতো বিতাড়িত হতে না হয়। আসলে দেখেন, দেশের সরকার যদি সাধারণ জনতাকে ভালোবাসে, সাধারণ জনতাকে ভালোবেসে যদি দেশের দ্রব্যমূল্য সবকিছু যদি সাধারণ গতিতে রাখে এবং সাধারণ জনতা ভালোভাবে যদি দেশে বসবাস করতে পারে, একটা সরকার, আমার তো মনে হয় না কোনোদিন ওই সরকারকে ছাড়া অন্য সরকার মানুষ চাইবে। আর যখন দেশের জনগণ অশান্তির মধ্যে থাকবে, দেশের জনগণ যখন ভোগান্তির মধ্যে থাকবে, বাজার করতে গেলে যখন মানে পকেটের টাকা ফুরা যাবে, হাতে বাজার উঠবে না, রাস্তায় বের হতে গেলে মনে করেন যে রাস্তা ফুরা যাবে, পকেটের টাকা ফুরাবে কিন্তু রাস্তা ফুরাবে না, গাড়ি ভাড়া দিতে দিতে। এরকম ভোগান্তি যদি হয় ভাই, ওই সরকারকে কেউ ভালোবাসবে না, ওই সরকারকে কেউ রাখতে চাইবে না। তো ওই সরকারকে যদি রাখতে না চায়, তাহলে আবার আন্দোলন হবে, আবার সরকারকে এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে।
তো আজকে এই পর্যন্তই, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।